আপনি অবজারভার? হ্যাঁ ম্যাডাম। কোথা থেকে এসেছেন? ত্রিপুরা থেকে। ত্রিপুরা কোথা থেকে? আগরতলা আমি সচিবালয়ে ত্রিপুরায় বাড়ি? ত্রিপুরা কোনখানে? ত্রিপুরা আমি সব চিনি, বলুন না। বনমালীপুর কনস্টিটিউয়েন্সি। বনমালীপুর। ত্রিপুরা সব ঠিক আছে? মোটামুটি। কৈলাস শহর ওদিকটা ঠিক আছে? আমি ওখানকার ডিএম ছিলাম, মোটামুটি ভালো। রিটার্নিং অফিসারকে বল। না না, আপনি নন্দীগ্রামে গেছেন? না না, আমি একটু আপনার করছি। আপনার নন্দীগ্রামে ম্যাম আমি ভোট ঘোষণার আগেই ট্রান্সফার করেছি। শুধু ব্যারাকপুরে ট্রান্সফার হয়েছিল, তারপর ওখান থেকে আমি আসানসোল, আসানসোল থেকে অনেকগুলো জেলা করা হয়ে গেল। তার আগে মুর্শিদাবাদে ছিলাম। আপনি অনেক বেশি। আপনি? অভিষেক দত্ত। চলো, এইটা আমার কাগজ, এটা সই করতে হবে, আপনারা আমায় দিন, আমি করে দিচ্ছি। এখানে দুটো ট্যাগ লাগানো আছে, তা আগে দেখে নিন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন। এটা ফটোটা আছে, কিন্তু ফটো দেখবেন সবার জন্য এক সাইজ হয়। আগেরবার আমি কিন্তু ডিসক্রিমিনেশন দেখেছিলাম, সেটা যেন না হয়। সবার জন্য এক হয়, সেটা আমি বলছি, অন্য কিছু না। আগে ওই আমারটা সই করিয়ে নিই। কি অবজারভার ঠিক আছে তো? আমাদের অফিসারটা ভালো কাজ করে, একটু করে বলতে পারি, ভেরি এফিসিয়েন্ট। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। মমতা ব্যানার্জি। এবার সেটা করি এখানে। হ্যাঁ, এভরিথিং ইজ অলরাইট। আপনারা সবাই ভালো থাকবেন। আগাম অ্যাডভান্স শুভ নববর্ষ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। আপনাদের সকলকে বলি, আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম। সকলের জন্য অনেক অনেক শুভনন্দন, শুভ কামনা। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো, এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। যান না, এবার আপনি নিজে যাবেন ওই কল্যাণ ব্যানার্জি বা কপিল সিব্বল বা ওই নতুন একজনকে
যাকে এমপি করেছেন মেনকা গুরুস্বামী, ওদেরকে পাঠাবেন না, আপনি নিজে কালো চাদর গায়ে দিয়ে যাবেন সুপ্রিম কোর্টে। আমরাও দেখতে চাই তো আপনি আর কি করে আসছেন ওখানে। একবার তো গিয়েছিলেন, কি যে করে এসছেন আপনিই জানেন। আপনি শুধু বলে বেড়াচ্ছেন আমার জন্য, আমার কোর্টে যাওয়ার জন্য এই নামটা উঠেছে। আপনার কোর্টে যাওয়ার জন্য নামটা উঠেছে? আপনি সুপ্রিম কোর্টে যাওয়ার কারণে এই বিচারকদেরকে বিচার করতে দিয়ে আরও সমস্যা হয়ে গেছে। কারণ বিচারকরা তারা তো একেবারে নিখুঁতভাবে দেখবেন না। আপনার যারা কর্মচারী ছিলেন তারা তো যেভাবে নাম তুলছিলেন সেখানে তো অনেকের নাম উঠে যাচ্ছিল। যদিও আমরা চাই না জল মেশানো কারো নামটা উঠে যাক, কিন্তু আপনি কোর্টে গিয়ে নাম তুলে নিয়ে এসছেন, এই যে কথাটা বলছেন এ তো ডাহা মিথ্যা। টুকটাক যেগুলো আছে, যেগুলো আপনার অফিসাররা যারা আর কি কমিশনার হয়ে কাজ করেন তারা হয়তো অনেক ক্ষেত্রে কনসিডার করে দিতেন, ফলে অনেকের নাম কিন্তু অলরেডি উঠতে পারতো যাদের নাম বাদ গেছে এখন। কিন্তু আপনি কোর্টে গিয়ে এমন বাঁশটা নিয়ে এসছেন বিচারকদেরকে দিয়ে বিচার যাচাই করা, এর বিচারকরা একেবারে পুঙ্খানুপুঙ্খ একটু দেখলেই কেটে দিয়েছেন। তাহলে আপনি কোর্টে গিয়ে ভালো করেছেন, কোর্টে গিয়ে ভালো করেছেন নাকি আরও সর্বনাশ করে দিয়েছেন? যারা জেনুইন ভোটার এখানে তারা তাদের নামটা সহজে উঠতে পারতো যদি যেভাবে চলছিল, কমিশন যেভাবে কাজ করছিল এবং আপনার অফিসাররাই কাজ করছিলেন, তাতে অনেকের নাম উঠতে পারতো। বিচারকদের নজরে যদি না এটা আসতো, আমার ধারণা এতজনের নাম বাতিল হতো না, এত আটকে পড়তো না। যাদের মধ্যে অনেক জেনুইন ভোটার আছেন, যাদেরও ডকুমেন্টের সমস্যা হয়েছে। আর এই ডকুমেন্টের সমস্যাটা কী কারণে হয়েছে? আপনার অফিসাররাই তো সেই ডকুমেন্ট জমা করেছেন, ঠিকমতো করে জমা করেননি, ঠিকমতো আপলোড করেননি, বা আরও আমি আবার বলছি, যদি এটা লোকালি হতো কমিশন যেভাবে কাজটা করে, তাতে এত জেনুইন ভোটার বাদ যেত না। এখন কিন্তু অনেক জেনুইন ভোটার বাদ গেছেন এই 27 লক্ষের মধ্যে, সেটা আমরা কোথাও ফিল করি। ফলে আপনি সর্বনাশ করে দিয়ে এসছেন। আর এদিকে বলছেন আমার জন্যে 32 লক্ষের নাম উঠেছে। আরে 32 না, 40 বা আরও যারা বাদ গেছেন সবার নামটা উঠে যেত যদি আপনি এই চব্যটা না করতেন, সুপ্রিম কোর্ট না যেতেন। আর তার সঙ্গে এই যে কি ট্রিব্যুনাল বলছেন উনি, ট্রাইব্যুনালটাকে, এই যে এটা আর একটা বাঁশ নিয়ে এসছেন। নাম বাদ গেলে খুব সহজ উপায় ছিল নাম নথিভুক্ত করানো নতুন করে, কিন্তু আপনি সেটারও বাঁশ করে নিয়ে এসছেন। ফলে আপনার কোর্টে যাওয়ার জন্য নাম ওঠেনি, বরং আপনার কোর্টে যাওয়ার জন্যে আরও অনেক জেনুইন ভোটারের নাম বাদ চলে গেছে। আমার মনে হয় সেই সব মানুষের বোঝা উচিত যে উনি কীভাবে টুপিটা পরাচ্ছেন। আচ্ছা, ওটাতে গেল ওই কথা। তার আগে তো দেখলেন দর্শক শুরু থেকে কত রকমের নাটক দেখলেন বলুন তো। প্রথমে তো বাড়ি থেকে বেরিয়েছেন কি করে, ওই শাঁখ-টাক বাজিয়ে বেরিয়েছেন, লোকজনদেরকে জড়ো করে বেরিয়েছেন, দল নিয়ে বেরিয়েছেন। মানে এখান থেকে বুঝুন কতটা উনি ভয় পেয়েছেন। কেন, শুভেন্দু অধিকারী তো 16 জন লোক নিয়ে নাকি এসছিলেন, তাও নাকি বাইরের। তো তার জন্য এত আপনাকে লোকজন জড়ো করে নমিনেশন দিতে যেতে হবে? এত লোকজনকে সঙ্গে সাথে নিয়ে বেলুন টেলুন সাজিয়ে নীল সাদা করে এত লোককে নিয়ে নমিনেশন করতে যেতে হবে? তার মানে কি? তার মানে আপনি ভয় পেয়েছেন শুভেন্দুকে। যতই আপনি বলুন যে শুভেন্দুর সঙ্গে লোক নেই, বাইরে থেকে লোক নিয়ে আসা, আপনি যেভাবে আয়োজন করে আজকে নমিনেশন করতে গেছেন, এ তো এখানেই প্রমাণ যে আপনি কীরকম ভয় পেয়েছেন। এক। আর দ্বিতীয়ত দর্শক, এখানে ভিতরে কী সব নাটক দেখলেন। যিনি অবজারভার এসছেন, সাধারণ অবজারভার যিনি এসছেন, তার বাড়ি কোথায়, পরিচয় নিলেন। কোথায় না, ত্রিপুরা শুনে উনি অনেক প্রশ্ন করতে চাইলেন। তার মধ্যে যেটা প্রশ্ন করলেন, ওখানে কেমন আছে, সব ঠিকঠাক আছে তো? তো এদিক থেকে কী উত্তর এলো? ঠিকঠাক নেই। এই উত্তর এলো কি? যেমন উত্তর আসার কথা একজন সাধারণ মানুষের, সেইভাবে উত্তরটা এসছে। উনি কি চেয়েছিলেন? এটা বলবেন যে না, খুব খারাপ, বিজেপির সরকার ওখানে চলছে তো খুব খারাপ, ত্রিপুরা একেবারে শেষ হয়ে গেছে। মানে এটা শুনতে চেয়েছিলেন? এটা তো এদিক থেকে এলো না তো উত্তর, ঝামা ঘাসা হলো তো। ত্রিপুরা অবজারভার দেখে ভাবলেন একটু জ্ঞান দেব, ভাবলেন একটু ত্রিপুরার খারাপ অবস্থা ওনার মুখ দিয়ে বলাবো, সেটা নিয়ে আবার এখানে পলিটিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করব, হলো না তো। ফলে এটা একটা ঝামা ঘাসা। তারপর কে এখানে রিটার্নিং অফিসার আছেন, নন্দীগ্রাম থেকে এসছেন। আসলে নন্দীগ্রাম থেকে একজনকে বদলি করা হয়েছিল, সেটা নিয়ে অনেক খবরও হয়েছিল। উনি বা ওনার লোকেরা আপত্তিও করেছিলেন যে নন্দীগ্রাম থেকে কেন ভবানীপুরে পাঠানো হয়েছে। তো নন্দীগ্রামটা কোথায়? বাংলার বাইরে? নন্দীগ্রামটা কোথায়? বাংলার বাইরে? নন্দীগ্রামে যারা আছেন, কাজ করেন, বা আমাদের মানে রাজ্যের যে কোনো প্রান্তে যারা কাজ করেন, তারা কারা? আপনি তো নিজেই বলছিলেন যে সব অফিসার আমার। তো নন্দীগ্রাম থেকে এসেছেন বলে এত গোঁসা কিসের?
এত আপত্তি কিসের? তা যদি আপনার এতে আপত্তি থাকে তার মানে ওটা তাহলে ধরতে হবে যে সব লোক আপনার না, আর আমার লোক আমার লোক বলতে আমার দলের লোক এরকম টাইপের বোঝানোর চেষ্টা করছিল, মানে দলের হয়ে কাজ করবেন, নাহলে আমার কেন বলবেন সরকারের। আমার মানে কি, মানে সব টিএমসি, এরকম একটা বোঝানোর চেষ্টা। তো যাই হোক, এদিকে ওই কথা বলছেন সব আমার, আবার বদলি হলে আবার আপত্তি, বদলি তো কোথাও না কোথাও রাজ্যেরই কোনো জায়গা থেকে নিয়ে এসে করা হচ্ছে, তো আপত্তি কি? সব যখন আপনার। তো এখানে এসে ওই নন্দীগ্রাম থেকে এসছেন কি না, মানে সেই শুভেন্দু, নন্দীগ্রাম শুভেন্দু, মানে রিটার্নিং অফিসার তিনিও শুভেন্দুর লোক, এরকম একটা ধরে নেওয়া দিয়ে উনি পরিচয় নিচ্ছিলেন। দিয়ে তারপর তো শপথ বাক্য পাঠ করলেন। তো শপথ তো অনেক ভালো ভালো কথা শপথে থাকে, উনি কতটা গণতান্ত্রিক সিস্টেমে চলেন সে তো দর্শক আমরা ভালো করে বুঝি। আর একটা কথা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করলেন, ছবি নিয়ে উনি একটা কথা বললেন, ছবি নিয়ে, যে ছবি কিন্তু সবার সাইজ যেন এক হয়। এর আগে আমি জানি এর আগে কখনো ওনার ছবি ছোট করে দেখানো হয়েছিল কি না, মানে ছবিটা পাশে ছোট, অন্যদের বড় দেখানো হয়েছিল কিনা কে জানে, এটা হওয়ার কথা না। উনি বলছেন ছবি যেন সবার সমান হয়। মানে এত ভয় কিসের? মমতা ব্যানার্জি একাই তো কাফি, ছবি লাগবে নাকি? ছবি ছোট হোক বড় হোক, মমতা ব্যানার্জি মানে সব, তাই তো বলে থাকেন আপনারা। তো এখানে আবার ছবি নিয়ে আবার এরকম টুকছেন কেন? ছবি যেন সবার এক হয়, মানে ভয় আছে দিদির। দর্শক, দিদির কিন্তু ভীষণ ভয় আছে ভিতরে, এটা মানে নেই, উনি সবসময় ভয় পাচ্ছেন, মুখে একটা হাসি রাখার চেষ্টা করছেন বটে, কিন্তু ভয় কিন্তু আছে যে মনে হচ্ছে হেরে যেতে পারি। তবে ভবানীপুরের যা অবস্থা, আমি তো বলবো ওখানে যা সব দেখতে পাচ্ছি, শুভেন্দুর সঙ্গে যেসব লোকজন রাস্তাতে নামছেন, মমতা ব্যানার্জি হারবেন। এমনিতেই কতগুলো ফ্যাক্টর নতুন করে এসছে না, এসআইআরে অনেক নাম বাদ গেছে, মৃত ভোটারদের রেখে দেওয়া হয়েছিল, তাদের নামে ছাপা ভোট চলতো, তারপরে জল মেশানো ভোট, অবৈধ ভোট, সব তো অনেক তো বাদ হয়েছে না। আর এমনিতেই ওই কেন্দ্র কিন্তু খুব টাফ কেন্দ্র। 19 লোকসভা নির্বাচনে নিশ্চয়ই দেখেছেন ওই কেন্দ্রে কীরকম রেজাল্ট হয়েছিল। সুতরাং এবং এই সব বাদ গেছে, খুব কঠিন। এবং শুভেন্দু প্রার্থী যিনি যেখানে যাচ্ছেন লোক উপচে পড়ছে, উনি যতই বলুন না যে বাইরে থেকে লোক নিয়ে আসা, পুরো ফালতু কথা। তো ফলে ওনার মধ্যে টেনশন কিন্তু আছে, সেই জন্য নানান দিক দিয়ে ঘাট বেঁধে, কখনো পুজো করছেন, কখনো শাক বাজাচ্ছেন, কখনো এই করাচ্ছেন, কখনো দলবল নিয়ে আসছেন, দেখাচ্ছেন আমার সঙ্গে কত লোক, কখনো আবার ওই যারা ওখানে আছেন অফিসাররা ভিতরে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। কি অবজারভার, সব ঠিক আছে তো, অবজারভারের সঙ্গে একটু ভাবসাব করার চেষ্টা করছেন, নানানভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন, শুভনন্দন জানাচ্ছেন আগে থেকে, এইসব করে টোরে মানে পরিবেশ ঠিক করছেন। তো এর মাধ্যমে ওটাই প্রমাণ করে উনি কিন্তু ভীষণ ভয়ে আছেন। তবে শুধু ভয়ে না, সত্যি কিন্তু ওখানে হারবেন। যারা পলিটিক্যাল এক্সপার্ট আছেন তারা প্রত্যেকেই বলছেন কিন্তু যে উনি কিন্তু ওখানে হারবেন। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। উনি আজকে নমিনেশন করেছেন, তারপর আবার আমাদের আরামবাগে এসেছিলেন। আমি সেখানেও কী সব বলেছেন সেটা নিয়ে আমি পরে আসছি, একটা টপিক তো করতেই হবে আমাদের আরামবাগের যেহেতু বিষয়, সে ব্যাখ্যাতে আমি পরে আসছি দর্শক। তো ওখানে মানে ওখান থেকে বের হওয়ার আগে এইসব কথা বলেছেন। এত মিথ্যা কথা বলেন না, বলছেন যে সুপ্রিম কোর্ট বলেছে সবার নাম তুলতে হবে, আর ওরা সব ফ্রোজেন করে দিয়েছে, সব লিস্ট আর কি একেবারে ফ্রিজ করে দিয়েছে, এটা বলার চেষ্টা করছে। কোথায় বলেছে সুপ্রিম কোর্ট যে যাদের নাম অ্যাডজুডিকেশন আছে প্রত্যেকের নাম এই ভোটের আগে এই তালিকাতে তুলতে হবে? কখন বললো? বরং আপনার কল্যাণ ব্যানার্জি সেটা বলার চেষ্টা করছিলেন যে যাদের নাম এই সময়ের মধ্যে মানে যাচাই বাছাই হয়ে যাবে, নাম তোলার মতো হয়ে যাবে, তাদের নামটা যাতে এই ভোটের জন্য তোলা যায় সেটার একটা ব্যবস্থা করা হোক। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তো ওরকম তো কিছু বললো না যে হ্যাঁ হবে। সুপ্রিম কোর্ট প্রথম দিকে যেটা বলছিল যে এটা তো হয় না, কারো নাম উঠবে না, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তারপরে এই নাম যদি আমি এক্ষুনি বলে দিই যে হ্যাঁ তারা ভোট দিতে পারবেন, তাহলে সবাই ছুটবেন আমরা যাতে ভোট দেবো বা এই সময়ের মধ্যে নামটা তুলতে হবে, সেটা ক্যাওয়াস তৈরি হয়ে যাবে। কী করে সম্ভব? সুপ্রিম কোর্টের কথা বলেনি তো। আর সাধারণ নিয়ম কি আছে? সাধারণ নিয়ম আছে যখন নমিনেশন হচ্ছে তার আগে একটা নির্দিষ্ট নিয়ম আছে, নমিনেশনের আগে পর্যন্ত যে তালিকা হয় সেই তালিকাটা ওখানে একেবারে মানে ওইটাই কিন্তু ফাইনাল করে দেওয়া হয়। ওর পরে আর কোনো অ্যাডের জায়গা থাকে না, নমিনেশন পর্যন্ত টাইমটা থাকে। তো সেই মতো নিয়ম মেনে কমিশন কাজ করেছে। আর সুপ্রিম কোর্ট তো বলেনি যে না আপনারা লিস্ট খুলে রাখবেন, এই যে ফ্রোজেন কথাটা উনি বললেন না, ওটা ওপেন রাখবেন, সুপ্রিম কোর্ট তো বলেনি। তো কোথায় সুপ্রিম কোর্টে বলেছে? এই যে মিথ্যে কথা উনি বলছেন ওখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট কোথায় বলেছে? আবার যান না, আমি আবার বলছি যান, ভালো করে যান। আর ওই কথাটা কেন বলছেন না যে প্রত্যেকের নাম না ওঠা পর্যন্ত আমরা ভোট চাইবো না, আমরা সুপ্রিম কোর্টকে বলবো প্রত্যেকের নামটা উঠুক তবে ভোট হবে? কেন এই কথা বলছেন না? খুব তো সেই সময় বলেছিলেন প্রত্যেকের নাম না উঠলে আমি আমার ফর্ম ফিল আপ করবো না। তো যখন প্রত্যেকের নাম উঠছে না দেখতে পাচ্ছেন, আপনি নিজেই বলছেন এত লক্ষ বাদ, তো প্রত্যেকের নাম বাদ যতক্ষণ নাম উঠছে ততক্ষণ ভোট করাবো না। কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না? যান না, এবার যান না দেখি, বলুন গিয়ে যে এখন আমরা ভোট চাইছি না। কেন বলছেন না? অন্য ভয়।
রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে, তখন আবার অন্য বিপদ। সেই জন্য তো ফলে সবই তো আমরা বুঝছি। ওদিকে বলছেন সে 58 লক্ষের এখনও খোলা হয়নি। 58 লক্ষের যে বাঁধ খোলা হয়নি, কোথায় খোলা হয়নি? 58 লক্ষের ওখানে যারা বাদ গিয়েছিলেন তারা অনেকে অ্যাপ্লাই করে ফেলেছিলেন সঙ্গে সঙ্গে ডিও অফিসে, যেটা সিস্টেম, এবং সেই মতো অনেকের নাম তো মানে উঠেও তো যাচ্ছে। কোথায় খোলা হয়নি? কেন এই মিথ্যা কথাগুলো বলছেন কেন? কেন এই মিথ্যা কথাগুলো বলছেন কেন? সেই জন্যই তো একটা কথা মানে প্রবাদ হিসেবে রয়ে গেছে যে কালীঘাটের ময়না সত্য কথা কয় না। এটা এই জন্যই মানে প্রবাদ একটা তৈরি হয়ে গেছে। একটু সত্য বলবেন তো। নমিনেশন করতে যাচ্ছেন একটা পবিত্র সময়, একটা সুন্দর একটা সময়, সেখানে সত্য কথা বলবেন না, মানুষকে সত্য তথ্য দেবেন না, সেই মানুষকে মিথ্যা বলে গোলানোর চেষ্টা করবেন। এই করে জিতবেন? 3 বারের মুখ্যমন্ত্রী থেকেও এই রকম করে জিততে হবে ভুলভাল বুঝিয়ে? হ্যাঁ, মানুষও বুঝিয়ে দেবেন ভবানীপুরের মানুষ। দর্শক বলবেন যা সব উনি ওখানে আজকে করলেন ড্রামা, আপনাদের কি মতামত অবশ্যই বলবেন, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।